মায়ের পছন্দে বিয়ে করেছিলাম। বাবা মারা যাওয়ার 3 মাসের মাথায় মায়ের পছন্দ করা মেয়েকে ঘরে তুলে এনেছিলাম। বিয়ের দিন রাতে তার মুখের একটি কথা পুরো স্তব্ধ করে দিয়েছিল আমাকে। কথাটি ছিল, কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? আমি মাথা নিচু করে রেখেছিলাম। সে পুনরায় প্রশ্নটি করায় আমি আমতা আমতা করে উত্তর দিয়েছিলাম, কোনো রকম ম্যাট্রিক পাস করে বাবার দোকান দেখাশোনা করছি। পর মুহূর্তে সে আবার বলল, জানেন আমি কোন পর্যন্ত পড়েছি? এবারও বরাবরের মতন মাথা নিচু করেই বললাম, জি জানি, ডিগ্রি পাস করেছেন। আমার মাথা নিচু করা দেখে সেও বোধ হয় কিছুটা চিন্তিত হয়ে পড়েছিল। তাই তো হুট করেই বলল, যান ফ্রেশ হয়ে আসুন, আমার বড্ড ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো, আপনিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। কিছুটা মনমরা হয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বের হয়ে উঠোনে গেলাম, তাকে দেখে মনে হলো আমি অন্য কোনো নারীকে দেখছি। একদম আলাদা, চঞ্চলা, ঘন কালো কেশের অধিকারী একজন মানবী। হেসে হেসে মা এবং চাচিদের সাথে কথা বলছিল। আমাকে দেখে সকলে খানিকটা চুপ হয়ে গিয়েছিল। আমিও কিছুটা লজ্জায় অন্যদিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে যাই। পুকুর পাড়ে গিয়ে নানা জনের কানাঘুষা শুনে কিছুটা বিব্রত বোধ করছিলাম। হাসি ঠাট্টা সমেত দূর সম্পর্কের ভাই রমেশ বলছিল, মা মরা মেয়ে বিয়ে করছিস, তোর কপালে জামাই আদর নাই। তার কথায় তাল দিয়ে অন্যরাও হু হু করে হেসে উঠেছিল। আমি দ্রুতলয়ে মুখ ধুয়ে ঘরে এসে পড়েছিলাম। রুমে এসে দেখি নিপু পরিপাটি হয়ে খাটে বসে পা দোলাচ্ছিল। আমাকে দেখে কিছুটা হকচকিত হয়ে বসলো। আমি গামছা হাতে নিয়ে মুখ মুছতে মুছতে তার সামনে গিয়ে দাঁড়ালাম। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানোর সাথে সাথেই সে প্রশ্ন করে বসলো, কিছু লাগবে কিনা? আমি কেবল বললাম, আচ্ছা আপনি ডিগ্রি পাস করেও আমার মতো ম্যাট্রিক পাস করা ছেলেকে কেন বিয়ে করেছেন? সে কিছুটা নতস্বরে বলল, মা মারা যাওয়ার পর বাবাই আমাকে মানুষ করেছে। দিনমজুর বাবার ঘরে এত বড় ধামড়া মেয়ে যে ডিগ্রি পাস করতে পেরেছে, সেটাই কম কিসে? ম্যাট্রিক পাসের পর থেকে পাড়ার বাচ্চাদের পড়িয়ে যা টাকা পেতাম, তা দিয়ে কোনো রকম পড়ার খরচ জুগিয়েছি। আমার জেদের কাছে বাবাও কিছু বলেননি। মাস কয়েক আগে আমাদের পাশের বাড়ির মকবুল কাকার বাড়িতে আপনার মা আমাকে দেখে এবং পছন্দ করে। পরে বাবাকে বলায় বাবার মুখে এক ঝলক হাসি দেখেছিলাম। মা মরার পর বাবার মুখে সহসা হাসি দেখিনি। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি বাবার মুখে আর মলিনতা আসতে দেব না। তবে এটাও সত্যি যে আপনার সম্পর্কেও জানার চেষ্টা করেছি, জেনেছিও। এবার আমি কিছুটা হকচকিত হয়ে প্রশ্ন করলাম, তো কি জানতে পারলেন আমার সম্পর্কে? সে সরল মনে উত্তর দিয়েছিল, আপনি একজন ভালো মানুষ। সেই একটি কথায় পুরো দিন অনেকটা আনন্দে কেটেছিল। এভাবে মাস খানিক সময় কেটে গিয়েছিল। আমাদের সম্পর্কের মাঝে ধীরে ধীরে বোঝাপড়ার ব্যাপারটা আরো সুন্দর হচ্ছিল। একদিন গঞ্জে যাবার উদ্দেশ্যে বের হচ্ছিলাম। হুট করেই সে আবদার করে বসলো, তাকে এক জায়গায় নিয়ে যেতে হবে। আমি কেবল জিজ্ঞেস করেছিলাম কোথায়। তারপর সে এসে আমার মোটর সাইকেলের পেছনে বসলো। আমার মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত খুশি আমার মধ্যে এসে ভর করেছিল। মা এসে বলল, সাবধানে যেন গাড়ি চালাবি। প্রথমে তার কলেজ এবং তারপর পুরো থানা এরিয়া ঘুরিয়েছিলাম। রাস্তার খানাখন্দে একটু ঝাঁকুনি লাগলেই সে পরম নির্ভরতায় আমার কাঁধ চেপে ধরছিল। সেদিন তার ভরসার হাতে পেরে নিজেকে একজন সাহসী মানুষ মনে হয়েছিল। মায়ের সঙ্গে তার ভীষণ ভাব হয়ে গিয়েছিল। দুপুরে খাবার খেতে এসে দেখতাম কখনো মা নিপুর মাথা আঁচড়ে দিচ্ছে, তো কখনো নিপু আর মা কোনো একটা ব্যাপার নিয়ে হেসে কুটুকুটি হচ্ছে।
এ নিয়ে পাড়ার চাচিরাও হিংসে জ্বলে যেত। মাঝে সাঝে রমিজের মা এসে বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করত, কিন্তু বউ শাশুড়ি মিলে কিভাবে রমিজের মাকে জব্দ করেছে সেই গল্প শুনতাম খেতে বসে, কখনো মায়ের মুখে তো কখনো নিপুর মুখে। এভাবেই কেটে যাচ্ছিল সুখের দিনগুলো। কিন্তু কথায় আছে, সুখ বেশি দিন কপালে সয় না। আমাদের কপালেও সয়নি সুখ। একদিন ভোরবেলা গ্রাম থেকে খবর আসে আমাদের দুটো দোকান সহ প্রায় 22টি দোকান পুড়ে গেছে আগুনে। কোনো রকম দৌড়ে গ্রামে গিয়ে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। একদম পথে বসে গিয়েছিলাম। মা হার্ট অ্যাটাক করেছিল। মাকে সদর হাসপাতালে ভর্তি করালাম। দোকানের পড়া সকল জিনিস পরিষ্কার করা, আবার মায়ের জন্য দৌড়াদৌড়ি করা, সব একসাথে করতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। তখন পরম মমতায় দুটো হাত আমাকে শক্তি দিয়েছিল। নিপু দিনরাত এক করে মায়ের সেবা করেছিল। মা সুস্থ হয়ে গেলে বাড়ি নিয়ে আসি। জমানো স্বল্প কিছু টাকায় নতুন করে দোকান দেওয়া সম্ভব ছিল না, তবুও লোনের চেষ্টা করে যাচ্ছিলাম। হঠাৎ একদিন রাতে মা আর নিপু এসে আমার পাশে বসল। খানিকটা অনুনয়ের সুরে নিপু বলল, দেখেন আমি তো পড়াশোনা করেছি, এত পড়াশোনা করে যদি সংসারে এই অভাবের সময় কোনো কাজেই না লাগি তাহলে কি লাভ বলুন। আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি করব। দুটো এনজিও আর একটি ব্যাংকে অ্যাপ্লাই করেছি। মাও রাজি আছেন। আপনার সম্মতি চাইছি। আমি কেবল মাথা নিচু করে হ্যাঁ সূচক সম্মতি জানিয়েছিলাম। বুঝে গিয়েছিলাম অভাবের তাড়না। কয়েকদিন পর ব্যাংকের চাকরির পরীক্ষা হয়। ভাগ্যক্রমে নিপু টিকে যায়। প্রতিদিন আমি ওকে মোটরসাইকেল করে দিয়ে আসতাম আর নিয়ে আসতাম। এভাবেই দিন যেতে লাগলো। মায়ের ওষুধের খরচ পুরোটাই নিপুর বেতনের টাকা দিয়ে চলতো। একজন নারী যে সংসারের জন্য ঠিক কতটা ত্যাগ স্বীকার করতে পারে আমি সেদিন বুঝেছিলাম। ভোরে উঠে রান্নাঘরে ছুটতো, সবার জন্য রান্না করে মাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়াতো, নিজে খেত, তারপর সোজা অফিসে চলে যেত। অফিস থেকে ফিরেই মায়ের ঘরে গিয়ে আগে মায়ের খোঁজ নেয়া, খেয়েছে কি না তা দেখা, ঠিকমতো ওষুধ খেয়েছে কি না চেক করা, সব নিজে হাতে করত। মাস কয়েক পরে ব্যাংক থেকে লোন নিয়ে আমিও আবার নতুন করে দোকান দাঁড় করাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই লোক মুখের কানাঘুষা শুনতাম, বউয়ের টাকায় খায়, বউয়ের টাকায় দোকান দিয়েছি, লজ্জা শরম নাই ইত্যাদি। কিন্তু এসব কথাতে আমার এতটুকু কিচ্ছু যায় আসতো না, কারণ আমার অভাবের সময় কোনো পাড়া প্রতিবেশী আমার পাশে দাঁড়ায়নি, বরং দাঁড়িয়েছে আমার স্ত্রী, আমার সহধর্মিণী। ধীরে ধীরে ব্যাংক লোন শোধ হলো, ব্যবসাও চাঙ্গা হতে লাগলো। মা ও বারবার করে বলতো তার একজন নাতি অথবা নাতনি চায়, একা একা থাকতে আর ভালো লাগে না পুরো বাড়িতে। যখনই বাচ্চার কথা উঠে আসতো নিপুকে দেখতাম লজ্জায় লাল হয়ে যেত। বিয়ের বছর চারেক বাদে খোদা মুখ তুলে তাকিয়েছিল। একদিন ভোরে নিপুর বমি করা দেখে মা নিপুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। দুপুরে দোকান থেকে ফিরে যখন মহা খুশির খবরটি পায়, আত্মহারা হয়ে মা এবং নিপুকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিলাম। আমার চোখে পানি দেখে তাদের চোখের কোনো পানি এসে গিয়েছিল। সবাইকে মিষ্টি খাইয়েছিলাম। নিপুকে সময় মতো মাই ডাক্তারের কাছে নিয়ে যেত। গাছের ডাব, পাকা পেয়ারা কিংবা ডালিম, এটা সেটা ফল নিত্যদিন খাওয়াতো। মাঝে মধ্যে পাড়ার চাচিরা বলতো, বাড়ে কায়েসের মায়ের শখ দেখলে বাঁচি না, আমরা বোধহয় মা হইনি, আমরা বোধহয় সন্তান জন্ম দিই নাই, এত আহ্লাদ করি নাই। মা আর নিপুকে দেখতাম সবার কথা হেসে উড়িয়ে দিত। চাচিরাও পাত্তা না পেয়ে নাক ঝামটে মেরে চলে যেত। দিন যেতে লাগলো আর পরম মুহূর্ত ঘনিয়ে আসতে লাগলো।
তখনকার দিনে এখনকার মতো সিজার বা এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না। তারপরও সদরের মোটামুটি ভালো হাসপাতালেই ডেলিভারি করানোর ব্যবস্থা করিয়েছিলাম। নিপুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারের বাইরে আমি আর মা দাঁড়িয়ে কেবল ভগবানকে ডেকে যাচ্ছিলাম। ঘণ্টাখানিকের মাথায় ডাক্তার একটি ফুটফুটে চাঁদকে আমার হাতে দিয়েছিল। সেই ফুটফুটে মায়াভরা মুখটির দিকে তাকিয়ে অস্ফুটেই বলেছিলাম, ডাক্তার, আমার নিপু কেমন আছে? ডাক্তার বলেছিল, তার অবস্থা আশঙ্কাজনক, অনেক রক্তক্ষরণ হয়েছে, তারা চেষ্টা করছে যেন কোনো সমস্যা না হয়। না, সেদিন তারা সমস্যার সমাধানে এতটুকু ত্রুটি রাখেনি। সকলে মিলে চেষ্টা করেছিল, কিন্তু আমার সেই পরম ভরসার হাত দুটো সেদিন আমার কাঁধে শক্ত করে ধরার জন্য পায়নি। যখন ডাক্তার এসে বলল তাদের পক্ষে সম্ভব না, তখন হাউমাউ করে নিপুর কাছে ছুটে গিয়েছিলাম। সে কেবল 2 হাত এগিয়ে নিজের মেয়েকে কোলে নিতে চেয়েছিল, কিন্তু নিতে পারেনি। এতটুকুনো শক্তিও অবশিষ্ট ছিল না আমার সেই ভরসার শেষ আবাসস্থলের কাছে। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। ছোট্ট শিশুর কান্না আর মায়ের আহাজারি চিৎকারে বোনের কুকুরাও সেদিন কেঁদেছিল। কাঁদতে পারিনি কেবল আমি, চিৎকার করে বলতে পারিনি, নিপু, আমি কাকে ভরসা করে বাঁচবো? বিপদে কে আমাকে সান্ত্বনা দেবে? অন্তঃসত্ত্বা থাকাকালীন নিপু প্রায়ই বলতো, আচ্ছা, আমি মারা গেলে কি আপনি আবার বিয়ে করবেন? আমি ভ্যাবাচাকার মতো চেয়ে থাকতাম। পরক্ষণে নিপু বলতো, দেখেন, আমাদের ছেলে বা মেয়ে যেই হোক না কেন, আমি মরে গেলে তাকে মানুষের মতো মানুষ করবেন, কথা দিন। পরম নির্ভরতার হাত দুটো ধরে আমি কথা দিয়েছিলাম। তাই তো এই 58 বছরের জীবনে আর কাউকে জীবনসঙ্গী করিনি। আমি আর মা মিলে বহু কষ্টে তাকে মানুষ করেছি। মা জীবনে এতটুকু অভাব বুঝতে দিইনি, যখন যা চেয়েছিস তাই দিয়েছি। এই বলেই কায়েস সাহেব তার একমাত্র মেয়ে নিরুপমার দিকে তাকালেন। নিরুপমার 2 চোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝরছে। কায়েস সাহেব আবারও বলতে লাগলেন, শোন মা, সংসারে ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। আমাদের পুরো জগতে বহু রকমের মানুষ থাকে, সেই মানুষের মনও বহু রকম। তোর শাশুড়ি তোকে সামান্য একটু আধটু কিছু বলেছে বলেই তুই সংসার ছেড়ে আলাদা হয়ে যাবি? এটা কিন্তু অন্যায়। নিলয় তোর স্বামী হওয়ার আগে তোর শাশুড়ির সন্তান, আর সন্তানের উপর মায়ের অধিকার বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তুই তোর শাশুড়ির সাথে বন্ধুর মতো মিশে যা, তাকে বোঝার চেষ্টা কর, তার মন কি বলে শোন, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর মা আর দাদির দোয়া সর্বদা তোর সাথে আছে। বছর কয়েক পর নিরুপমা নিজের ভুল বুঝতে পেরেছে। আজ নিরুপমার ছেলে প্রথম স্কুলে যাবে, এ নিয়ে নিরুপমার শাশুড়ির খুশির অন্ত নেই। যাকে পাচ্ছে তাকেই বলছে আমার নাতি স্কুলে যাবে, জজ ব্যারিস্টার হবে। আর শাশুড়ির এমন আচরণ দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে নিরুপমার। আর মনে পড়ে বাবার বলা সেই কথাটি, সংসার সুখের হয় রমণীর গুণে, দরকার কেবল একটু সঠিক সময় আর ধৈর্যের।